আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে প্রথমেই আপনাদের দেখাবো ডিএসসি ইন্ডেক্স। চলুন দেখে আসি। আজকের মার্কেট খুব গুরুত্বপূর্ণ, মার্কেটটা দেখুন, ভিডিওটা পুরোটা দেখুন। মার্কেট অবজারভেশন, এখন মার্কেট কারেকশন হচ্ছে। তো মার্কেট কারেকশনের মুহূর্তে কোন কোন স্টক কারেকশন হবে, কি কি হতে পারে মার্কেটে, সমস্ত কিছু জানার জন্য পুরো ভিডিওটা দেখুন। এখন কি সিদ্ধান্ত নেবেন, এখন কি প্যানিকড হবেন, ফান্ড ফ্রি রাখবেন, সেল করবেন, বাই করবেন, সমস্ত সিদ্ধান্ত ভিডিওতে জানানো হবে। এবং এখনো কোনো স্টক এই কারেকশনের মধ্যে প্রফিট দিবে, সেই স্টকগুলোই আপনাদের দেখায় দেওয়া হবে। ভিডিওটা পুরো দেখুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই সাথে থাকুন। চলুন দেখে আসি ডিএসসির ইন্ডেক্সটা। ডিএসসির এই যে ডিএসসির ইন্ডেক্সটা দেখেন, গতকালকে একটা এই যে রেজিস্ট্যান্স লেভেল একটা শুটিং স্টার দিয়েছে, আজকে আরেকটা রেড ক্যান্ডেল দিয়েছে। এটা খুব কি নেগেটিভ অবস্থা। কালকেও যদি রেড ক্যান্ডেল দেয় তাহলে মার্কেট অবশ্যই কারেকশন নিবে। আর কালকে যদি এই দুইটাকে কভার করে একটা বড় গ্রিন ক্যান্ডেল এইটাকে খেয়ে দেয়, তাহলে মার্কেট আবার মানুষকে এটুকু চোখে ধোঁয়া দিল। এরপরে যদি গ্রিন দেয় তাহলে মার্কেট কিন্তু আপ ট্রেন্ড হবে। এই আপ ট্রেন্ডকে কেউ ঠেকাতে পারবে না। কিন্তু এখান থেকে যদি কালকে রেড ক্যান্ডেল দেয় তাহলে এই মার্কেটকে কেউ আবার বাড়াইতে পারবে না। মার্কেট অবশ্যই কারেকশন নেবে। এবং কারেকশন নিলে কোন পর্যন্ত আসতে পারে দেখেন, এই পর্যন্ত একটা রেখা টানলে কি হয়, এই পর্যন্ত রেখা টানলে 5375 পর্যন্ত ইন্ডেক্স কারেকশন হতে পারে। তার মানে এখানে প্রায় 225 পয়েন্টের একটা কারেকশন হতে পারে যদি কালকেও রেড ক্যান্ডেল দেয়। আর কালকে যদি এই দুইটাকে খেয়ে একটা বড় গ্রিন ক্যান্ডেল দেয়, খাওয়ার একটা সম্ভাবনা আছে। কেন, এই যে দেখেন এই দুটো ক্যান্ডেলই এখনো ছোট। এই যে এইটার অর্ধেকের নিচে না আসা পর্যন্ত মার্কেট ডাউন হবে এটাকে বলা যায় না। মানে আমি একটা রেখা টানি, এই যে এখানে 5573-এর নিচে না আসা পর্যন্ত বলা যাবে না যে মার্কেট খারাপ হবে। এই দুটা ক্যান্ডেল খারাপ, বাট এখান থেকে এসে ও যদি একটা আহ, মানে ডাউন হয় তাহলে 5573 পয়েন্টকে ডাউন হিসেবে ধরে রাখবেন। এর নিচে নামলে মোটামুটি আপনাদের হাতে থাকা 60-70% প্রফিট টেক করবেন। কাছাকাছি লস রাখলে এই মুহূর্তে ফান্ড ফ্রি করাটা একটা হচ্ছে যে সাহসী সিদ্ধান্ত। বাট কোনগুলা, সব ফান্ড ফ্রি করবেন না। যেগুলো সেফ জোনে আছে, যেগুলো বাড়ে নাই এই ধরনের শেয়ার, কোনো কারণে যেটা মনে হবে যে এটা ভুল এন্ট্রি হয়ে গেছে সেগুলো ফান্ড ফ্রি করবেন। কোনো কারণে লস 1-2%-এর মধ্যে আছে সেগুলো ফান্ড ফ্রি করবেন। যেগুলো প্রফিটে আছে সেগুলো ফান্ড ফ্রি করবেন। আর কালকে যদি দেখেন যে এইখানে কোনো কারণে এটা বড় গ্রিন ক্যান্ডেল, এটা বড় গ্রিন ক্যান্ডেল না দেওয়ার অনেক আবার যৌক্তিকতাও আছে। সেটা হলো যে অনেকগুলা শেয়ারই বেড়ে এখন কি হচ্ছে, কারেকশন হচ্ছে। কোনো সেক্টরেই কোনো শেয়ার মুভমেন্ট বা বাড়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যায়নি। তো কালকের মার্কেটটা খুবই ক্রুশিয়াল, এখানে ফরকাস্ট করাটা খুবই রিস্কি। কালকে মার্কেট অবজার্ভ করেন, এই যে ফরকাস্ট হলো এখানে করে রাখলাম, 5573-এর নিচে নামলে অবশ্যই মার্কেট কারেকশন হবে। আর কালকে এখান থেকে বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে যদি দুইটা ক্যান্ডেলকে খেয়ে উপরে উঠে যায় তাহলে মার্কেট বাড়বে। তো এখানে যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সে বাধাও আছে। তো এখানে জোর দিয়ে কিছু বলা খুবই কঠিন। এখানে চলুন আজকে প্রতিদিনের মতো এই যে টপ 10 দেখে আসি। বিডি থাই, মার্কেট খারাপ হলেও দেখেন বিডি থাইটা কিন্তু নিয়ে গতকালকে আজকে সকালেও ভিডিওতে বলেছিলাম যে বিডি থাই ঠিক আছে। এই যে এখান থেকে যখন লালটাকে ক্রস করেছে, ঠিক আমি ওই মুহূর্তে আজকেও কিছু বিডি থাই কিনেছি। মানে আজকেই প্রথম এন্ট্রি দিলাম বিডি থাই। আগে তো কেনার ইচ্ছা থাকলেও ফান্ড ছিল না, কিনতে পারি নাই, আজকে কিনলাম। এই যে এখানে এখন কি হবে, কালকে হয়তো একটা ছোট রেড ক্যান্ডেল দিয়ে আবার গ্রিন ক্যান্ডেল দিবে, অথবা কালকে একটা হল্টের থেকে পরের দিন রেড ক্যান্ডেল দিবে। এবার কিন্তু বিডি থাইটা আস্তে আস্তে স্ট্রং হবে। ন্যাশনাল ফিড মিল হঠাৎ করে বাড়লো আজকে, দেখা যাক ন্যাশনাল ফিড মিল কি হলো। এই যে একটা স্ট্রং ব্রেকআউট হলো, স্ট্রং ব্রেকআউট কত, 1688-তে একটা রেজিস্ট্যান্স ছিল, ওইটাকে আজকে ব্রেক করে সে 19 টাকা হয়ে গেছে, বড় একটা বিয়ারিশ ক্যান্ডেল। তাহলে কি এই শেয়ারটি ভালো হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এখান থেকে 16 টাকায় ব্রেকআউট, তো যদি সে ভালো হয় তাহলে
30-32 টাকা যাওয়ার মতো একটা পসিবিলিটিস নিয়ে কিন্তু ফান্ড ঢুকাচ্ছে অনেকেই। তো এই শেয়ারটা নজরে রাখবেন, নজরে রেখে ভালো ট্রেন্ড আসলে এন্ট্রি দিবেন। এখন এখন অবজার্ভ করাই ভালো। আর কিনলে ওই যে বলেছি 100-200 করে কিনবেন। আমি যেমন আজকে 100 ড্যাফোডিল কিনেছি, মাত্র 100 কিনেছি দেখার জন্য। বিডি থাই কিনেছি এরকম খুবই কম, 1-200 কিনেছি এরকম। এখন যাই কিনতেছি কম করে কিনতেছি, কোনো শেয়ারই বেশি কিনতেছি না। ন্যাশনাল পিট গেল, এবার ইটিএলটা দেখে আসি চলুন। ইটিএলটা আমি গতকালকে প্রফিট নিয়ে ফেলেছিলাম। ইটিএলটা আমার কাছে গতকালকে ভালো মনে হয়নি, কিন্তু আজকে যদি আমার হাতে থাকতো তাহলে আমি যে শেয়ারটাকে হোল্ড করতাম। কেন করতাম? এই যে স্ট্রংলি ভলিউম নিয়ে বাড়তেছে, এখন যাদের হাতে আছে তারা স্ট্রংলি ইটিএলটা হোল্ড করুন। এরপরে চলুন দেখে আসি বিডি থাই ফুড। বিডি থাই ফুড এই যে এতদিনও কিন্তু ট্রেন্ড নেয়নি, আজকে মেনলি বিডি থাই ফুড একটা ট্রেন্ড নিল। এই যে দেখেন ট্রেন্ড কোনটা, এই যে চারটা গ্রিনের পর একটা রেড দিয়ে আজকে গ্রিন, এই যে এগুলো কন্টিনিউশন প্যাটার্ন। আবার দেখবেন আস্তে আস্তে বাড়বে। তো বিডি থাই ফুডে মনে হচ্ছে যে স্মার্ট মানি আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। তো বিডি থাইয়ের পরে চলুন দেখে আসি সাপোর্টটা দেখে আসি। সাপোর্টটা আজকে অনেক উপরে তুলে এই যে একটা শুটিং স্টার হয়েছে, রেড দুইটার পরে একটা শুটিং স্টার, এই পর্যন্ত যদি থাকতো, এই যে এই দুইটা রেডকে কভার করা যদি থাকতো তাহলে এটা খুবই পজিটিভ ছিল। বাট আজকে এই যে অনেক বড় ভলিউম দিয়ে আজকে কিন্তু শেয়ারটা কিছু ডিস্ট্রিবিউট হয়েছে, এইখান থেকে পুরো এই শেয়ারটুকু ডিস্ট্রিবিউট হয়েছে। তো এই শেয়ারটাকে কেউ আর ইমোশনালি ধরে রাখবেন না, এখান থেকে প্রফিট নিয়ে নেওয়াই বেটার। এটাকে আর মোটামুটি আর এটা রাখার দরকার নেই। মার্কেট যেহেতু খারাপ, কেন রিস্ক নেবেন? ফান্ড থাকুক, প্রফিট করার পরে অনেক সময় আসবে, এটাতেই প্রফিট করতে হবে, নট নেসেসারি। অবশ্যই অবশ্যই সাপোর্ট থেকে ফান্ডটা ফ্রি করে ফেলবেন। এরপরে ডিএসএসএলটা দেখে আসি চলুন। ডিএসএসএলটা আজকে সকালের ভিডিওতে বলেছিলাম এবং এই দেখেন লিস্ট করা ছিল আমার। কোথায়? এই যে দেখেন আজকে সকালে টপ যে কটা লিস্ট দিয়েছিলাম, আলাস টেক্স দিয়েছিলাম, বিডি থাই দিয়েছিলাম, এইটা সকালের ভিডিও। ড্যাফোডিল দিয়েছিলাম, ফেডারেল ইন্স্যুরেন্স দিয়েছিলাম। এই পাঁচটারই কন্ডিশন দেখাবো লাস্টে যে কোনটা বেশি। আলাসটা তো 7-8 5-6 টাকা বেড়ে গেছে, বিডি থাইও বেড়েছে, ডিএসএসএলটা অনেক স্ট্রং, ড্যাফোডিলটাও স্ট্রং হয়েছে, ফেডারেলটা মনে হয় স্ট্রং হয়নি। ফেডারেলটা দেখে আসি। ফেডারেলটাই যে ছোট একটা রেড ক্যান্ডেল দিয়েছে, এটা কোনো নেগেটিভ ইস্যুস না। মোটামুটি এখনো ফেডারেল ঠিক আছে, ফেডারেলের প্যাটার্ন ঠিক আছে, এখনো কন্টিনিউশন প্যাটার্নই আছে। ফেডারেল তো আজকে খুবই ভালোভাবে শেষ করেছে, ফেডারেল এখনো শক্তি আছে। এরপরে ড্যাফোডিল নিয়ে বলেছিলাম, চলুন ড্যাফোডিলটা দেখে আসি। ড্যাফোডিল বলেছি যে এইটাকে ব্রেকআউট করা অনেক শক্তিশালী ব্যাপার। আজকে কিন্তু দেখেন গতকালকে 53-তেই আমি এন্ট্রি নিয়েছিলাম, আজকে আল্লাহর রহমতে 5-6 টাকা প্রফিট। এই যে এখান থেকে এটা আস্তে আস্তে বাড়বে। দেখেন মার্কেট খারাপ হবে কিন্তু এই শেয়ারটি বাড়বে, কোনো না কোনো একটা শেয়ার তো মার্কেটে বাড়তে হবে। এখন মার্কেট খারাপ হলে দেখবেন ড্যাফোডিল লিড নিয়ে ফেলছে আবার। এই যে এখন ড্যাফোডিলের পরে দেখেন এখানে ডিএসএসএল বলেছিলাম, আলহাজ টেক্স বলেছিলাম। চলুন আলহাজ টেক্সটা দেখেন কি অবস্থা। এই যে আলহাজ টেক্সটা মোটামুটি অনেক ভালো আছে। এই যে 119 পর্যন্ত ইজিলি বাড়ে এই শেয়ারটি, 124 পর্যন্ত ইজিলি বাড়ে। তো আজকে যদি 103-104 টাকায় যারা কিনেছেন, 5 টাকা 6 টাকাও যারা কিনেছেন, এই 124 পর্যন্ত এই মার্কেটে এখন এইটা সবচেয়ে গোল্ডেন আইটেম 124। এবং যদি মার্কেট কোনো দিকে কোনো টার্ন না করে দেখবেন এইসব স্টকই আবার 152-তে নিবে। 152 আমি এত হাই এক্সপেকটেশন এখন না করি, কারণ এগুলো ব্রেকআউট হয়নি। লোয়ার থেকে এত এক্সপেকটেশন করা ঠিক না। লোয়ার থেকে সব সময় T2 T7 হিসাব করে অল্প প্রফিট নিয়ে নেবেন। 8 টাকা এখানে 24 টাকা দিতে 3-4 দিন যদি মনে হয়, এবং 24 পার করার পরে যদি দেখেন স্ট্রং আছে তখন আবার পরবর্তী মিশন নেবেন, কিন্তু আপাতত 124 মিশন নিয়ে রাখেন। তাহলে আলাজও ঠিক আছে। ডিএসএসএলটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চলুন দেখে আসি ডিএসএসএলটা কি হয়েছে। ডিএসএসএলটা এই যে গতকালকে দেখেন এই তিনটা গ্রিনের পরে একটা ছোট রেড, এইটাকে নিয়ে আমি পজিটিভ সিগন্যাল দিয়েছিলাম যে যে কোনো গ্রিনের পরে ছোট রেড ক্যান্ডেল থাকা অনেক পজিটিভ।
আজকে কি করেছে, বলেছি যে কালকে একটা বড় গ্রিন ক্যান্ডেল দিতে পারে, দেখেন আজকে ঠিকই ও গ্রিন ক্যান্ডেল দিয়েছে। এবং যেভাবে ভলিউম হয়েছে, নেক্সট এটা অনেক ভালো হওয়ার চান্স আছে। চলুন আমার স্টকে দেখে আসি। এখানে প্রিভিয়াস বড় গ্রাফ দেখা যাচ্ছে না, এইখানে দেখি ডিএসএসএল টা কত দূর যেতে পারে। ও, ডিএসএসএল এর রেঞ্জ যে এইখানে, ওই যে 11 টাকা 75 পয়সা কালকে বলেছিলাম, আমার তো মনে হয় কালকে 11 টাকা 75 পয়সা ব্রেকআউট হয়ে যাবে। যদি 11 টাকা 75 পয়সা ব্রেকআউট হয়ে যায়, এর আগে অনেক আগের হায়ার হাই কত সেগুলা দেখতে হবে। লং টাইম দেখতে গেলে এখানে ডিএসসি তে চলে যায়, ডিএসসি তে 2 বছর দেখা যায়। ডিএসএসএল-টাকে কেন দেখাচ্ছি এত গুরুত্ব নিয়ে, এই শেয়ারটি বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা আছে, ভলিউম এবং টেক্সটাইল সেক্টরে লিড দিচ্ছে, এই জন্য ডিএসএসএল-টাকে দেখতেছি। এই যে এখানে দেখি 1 ইয়ারের গ্রাফ দেখি, কোথা থেকে, 11 টাকা 50 পয়সা। 2 ইয়ারের গ্রাফ দেখি কত, 2 ইয়ারের গ্রাফে ছিল এই যে 12-13 টাকা। তো মোটামুটি এইখানে 12-13 টাকা যেতে পারে। এই যে এই পর্যন্ত, এই এই 12 টাকা 80 পয়সা থেকে 13 টাকা পর্যন্ত আপাতত ধরবেন এই শেয়ারটাকে। তো এর ভিতরে চলুন দেখে আসি। দেখবো হচ্ছে ভিএফএস আজকে অনেক স্ট্রং ভলিউম হয়ে বেড়েছে। ভিএফএস টা দেখবো, ভিএফএস টা অনেক স্ট্রং ট্রেন্ড নিল, দেখেন কত দিনের ক্যান্ডেল গুলোকে আজকে রিকভার করে উপরে উঠলো। এখন এই তো দুইটা টেক্সটাইল দেখতেছেন, ভিএফএস এবং ডিএসএসএল। তাহলে ভিএফএস যে একটা ব্রেকআউট নিল, কিন্তু ভিএফএস এর চেয়ে দেখেন ডিএসএসএল এর ভলিউম ভালো, এই জন্য ভিএফএস এর তুলনায় ডিএসএসএল টা আমার কাছে বেটার সাজেশন মনে হয়। এবং ডিএসএসএল যেটা হয়েছে দেখেন, ডিএসএসএল এর যেটা হয়েছে, ভলিউমটা দেখে আসি। এই যে ভলিউম আগের চেয়ে প্রায় দ্বিগুণ, এবং শেয়ারটি খুব বেশি বাড়ে নাই, এটা হচ্ছে যে ডিএসএসএল এর একটা পজিটিভ দিক। এসব 10 টাকা শেয়ার ব্রেকআউট নিচ্ছে, যেখানে কোথায় ব্রেকআউট নিল, এই যে 10 টাকা 21 পয়সা, এই শেয়ার ইজিলি 20 টাকা হতে পারে। ডিএসএসএল টাকে মার্কেট যদি খারাপ থাকে তাহলে আলহাজ, ডিএসএসএল এগুলাকে গুরুত্বের সাথে নেবেন। এরপরে সাপোর্ট তো বলে দিলাম, প্রফিট টেক করে নেন উত্তরা ফাইন্যান্স, এটার পজিশন আজকে ভালো না। উত্তরা ফাইন্যান্সও যাদের আছে প্রফিট টেক করে নেবেন। এখন হচ্ছে প্রফিট টেক করে নিবেন, আর ফান্ড নতুন করে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায়, মাথা গরম করে হুটহাট করে কিছু কিনবেন না। এখন হচ্ছে যে ফান্ড ফ্রি রাখা, এটাই হচ্ছে যে আপনার বাহাদুরি, এটাই আপনার ক্রেডিট, এটাই আপনার ধীরতা স্থিরতা। তাহলে উত্তর ফাইন্যান্সের অবস্থাও ভালো না। এইবার চলুন দেখে আসি আইপিডিসি। আইপিডিসিটাই যে বলেছিলাম যে গতকালকে প্রফিট নিয়েছিলাম, আপনাদেরও প্রফিট নিতে বলেছিলাম, আর অর্ধেক নিতে বলেছিলাম, আজকে অর্ধেক প্রফিট নিলাম। বাট যেটা মনে হলো যে অর্ধেক প্রফিট নেওয়ার পরে মনেই হচ্ছিল যে শেয়ারটাকে আরো রাখতে পারতাম, মার্কেট খারাপ জন্য আমি শেয়ারটা প্রফিট নিয়েছি, বাট শেয়ারটা দিন শেষে মনে হচ্ছে যে আরো বাড়বে। যদি আমি দেখি যে কালকে আবার অনেক স্ট্রং, তাহলে যেগুলো সেল করেছি আবার হয়তো বাইব্যাক করতে পারি, আবার নাও করতে পারি, কারণ এই স্টেজে মার্কেটের কন্ডিশন অনুযায়ী এখন আর রিস্ক নেওয়া মোটেই ঠিক হবে না। আপাতত একটা সুইং দিয়ে নিচে এসে আবার শুরু করলে তখন নেওয়া যাবে, মানে সুইং দিয়ে যখন আবার ব্রেকআউট করবে তখন, এর চেয়ে বিডি থাইটা আমার কাছে সেফ মনে হয়। তো আইপিডিসি বিডি থাই
মোটামুটি 4, 5, 6 দিনে আমি 40%, 38% প্রফিট পেয়েছি। আর তো দরকার নেই। এখন মার্কেট খারাপ, ফান্ডটাকে ফ্রি করলাম, কিছু ঢাকা ডাইং নিলাম আজকে, এবং অরিয়ন ইনফিউশন নিলাম, মনোস্পুল নিলাম। এগুলো ছোট, যেগুলা লো পেইড, রিস্ক কম, হয়তো 2 টাকা 5 টাকা কমবে, এভাবে পোর্টফোলিওটা সেট আপ দিচ্ছি। আজকে ফার্স্ট প্রাইম কিছু নিয়েছি। ফার্স্ট প্রাইম আমি বেচা কিনা করি, হাই রেটে বেচে কম রেটে কিনি। এভাবে ফার্স্ট প্রাইম আপনারাও বেচা কিনা করবেন। ফার্স্ট প্রাইম বেচা কেনার মধ্যে থাকলে প্রতিনিয়ত 1, 2 দিন, 5 দিন, সপ্তাহ পরে একটা প্রফিট পাবেন। সোনারগা প্রফিট টেক করে নেবেন। প্রাইম লাইফটা কি হলো আজকে, চলুন দেখে আসি। আর যখন মার্কেট খারাপ থাকে তখন মার্কেটে আপনারা অবশ্যই বেশি মনোযোগী এবং অ্যালার্ট থাকবেন। মার্কেটে হাল ছেড়ে দিবেন না। এর মধ্যেও কিছু স্টক সুযোগ যাবে, সেই স্টক আমরা খুঁজে বের করব। কখন কোনটা হুট করে ভলিউম করে দেখবেন যে এই মার্কেটে হঠাৎ করে একটা ফান্ড ঢুকেছে, কারণ একটা না একটা শেয়ার দাঁড়াবে। যে শেয়ার দাঁড়াবে আমরা সেটাই ঢুকে পড়বো। তো প্রতিদিন ভিডিও ফুল দেখবেন, হঠাৎ করে অপরচুনিটি তৈরি হবে। এবং হুট করে কোনো শেয়ার, কিছু ফান্ড হলে ফ্রি রাখবেন, কারণ এই খারাপ মার্কেটে অপরচুনিটি বেশি তৈরি হয়। যেমন আমি আজকে বিডিথাই যখন কিনবো, বিডিথাই খুব অল্প কিনতে হলো, কারণ আমি সকালেই মনোস্কুল, অরিয়ন ইনফিউশন, ফার্স্ট টাইম এগুলো কিনে টাকাটা বুক করে ফেলেছি। পরে দেখি বিডিথাই যখন ওই যে আগের দিনে রেড ক্যান্ডেলটাকে কভার করে ফেললো, গ্রিন ক্যান্ডেল ঠিক যখন কভার হলো, তখন আমার কনফিডেন্স গ্রো করলো। তখন দেখি আমার ফান্ড অলরেডি ইউটিলাইজ হয়ে গেছে। এই জন্য এই যে এগুলা হচ্ছে যে একটা শিক্ষা। আমরাও তো প্রতিনিয়ত শিখি। এই যে আজকে মনে হলো যে ফান্ডটা ফ্রি রাখলে ভালো হইতো, কারণ বিডিথাই কিনলে বিডিথাই মিনিমাম এখান থেকে আমার মনে হয় আরো 15-20% ইজিলি প্রফিট পেয়ে যেতাম। বাট অরিয়ন ইনফিউশন, মনোস্কুল যেটা হচ্ছে যে প্রফিট পাইতে একটু সময় লাগবে, বাট টাকাটা সেফ জোনে রাখছি। এটা আমার একটা স্যাটিসফ্যাকশন মেন্টালি, যে আমি একটা টাকা প্রফিট করেছি এতদিন অনেকগুলা স্টক থেকে, ড্যাফোডিল থেকে, মনোস্কুল থেকে, তারপরে আপনার ড্যাফোডিল থেকে, ডোমিনেস থেকে, এরপরে এশিয়াটিক ল্যাব থেকে, সানলাইট থেকে, বিভিন্ন শেয়ার থেকে যেগুলো প্রফিট করলাম, সেইগুলো শেয়ারের প্রফিটটাকে আমি সেফ জোনে নিয়ে এই দিকে নিয়েছি, নিয়ে এখন সেফ রাখছি। তো বিডিথাই মোটামুটি ভালো হতো, বাট বিডিথাইটা অল্প করে নিলাম। এজন্য ফান্ডটা ফ্রি রাখবেন এবং প্রতিনিয়ত ভিডিও দেখবেন। এবং ট্রেড আওয়ারেও অনেক সময় ডিসিশন মেকিং হয়, যদি ইমার্জেন্সি কোনো নির্দেশনা থাকে, আমি একটা শর্টস ভিডিও করে ইউটিউবে আপলোড করে দিব। যদি কখনো মার্কেট রানিং অবস্থায় শর্টস ভিডিও পান, সেটা অবশ্যই মিস করবেন না। এবং সকালের ভিডিওগুলোও মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সবচেয়ে বেশি ভালো হতো একটার দিকে একটা ভিডিও করতে পারলে আপনাদের জন্য ভালো হতো, বাট সেই সময় ওয়ার্ক আওয়ার থাকে, ব্যস্ত থাকি, সেই সময় মোটেই সম্ভব হয় না। আহ, এই তারপরে চলুন দেখে আসি। তো মার্কেটে প্রতিদিন অ্যালার্ট থাকবেন, কখনো হাল ছাড়বেন না, হতাশ হবেন না। অ্যালার্ট থাকবেন, একটা একটা করে স্টক হঠাৎ করে রেডি হয়ে যাবে দেখবেন। এই যে মালিক স্পিন, সাইহাম কড, এমএল ডাইং, আজকে কি টেক্সটাইল গুলা সব অবস্থান নিয়েছে বেশি। পুয়ং সিরামিক্সটা দেখবো, পুয়ং সিরামিক্সটা আমাদের টার্গেটের শেয়ারই ছিল। চলুন আগে পুয়ং সিরামিক্সটা দেখি। ওই যে বলেছিলাম 14-15 টাকার রেঞ্জের শেয়ার একটু বাড়বে, দেখেন পুয়ং সিরামিক্সটা কিন্তু এই যে এই 14.50-এর দিনে এইখানে যেদিন ব্রেকআউট নেয় সেদিন থেকেই বলেছি যে শেয়ারটা বাড়বে। 1, 2, 3, 4 কত, অলরেডি 1 টাকা গ্যাপ। এটা ধীরে 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 এই শেয়ার গুলো দেখবেন যে 19-20 টাকা, 21-22 টাকা হয়ে গেছে। এটা খুবই স্বাভাবিক। তো এই ধরনের শেয়ার গুলোকে নজরে রাখেন। এখন যেগুলো 14-15 টাকায় যে স্ট্রং হচ্ছে, এগুলাতে তো অল্প অল্প করে এন্ট্রি নেবেন। এখন মার্কেট খারাপ অবস্থায় কখনোই কোনো বেশি ঝুঁকি, বড় ঝুঁকি নিবেন না। আহ, বারবার রিকোয়েস্ট করতেছি, আপনারা আমার কথাটা আহ, একদম খুব হার্ডলি ফিল করবেন যে কি বলতেছি। বলতেছি যদি কোনো শেয়ার ভালো লাগে, আমার ভালো লাগতেছে, সেক্ষেত্রে কেনা 500, 1000, 200, 100 এভাবে জাস্ট মার্কেটে ট্রায়াল বেসিসে ঠিক থাকা। কিন্তু যদি কখনো কনফিডেন্ট গ্রো করে, যেমন এখন ওই যে আলহাজে আমার কনফিডেন্স গ্রো করলো, বিডিথায় আলহাজের চেয়ে বিডিথায় আজকে যখন রেটটাকে কভার দিল খুবই কনফিডেন্স গ্রো করেছিল। ড্যাফোডিলে কনফিডেন্স গ্রো করেছে, বিডিথায় আর ড্যাফোডিলের পজিশন কিন্তু এক না, দুইটাই কনফিডেন্স গ্রো করেছে। কিন্তু ড্যাফোডিল অলরেডি 3 গুণ হয়ে যাওয়া শেয়ার, তো 100-200 কেনা যায়, এখানে তো হাজার হাজার লাখ লাখ টাকা ইনভেস্ট করা যায় না। বাট বিডিথায় এখনো তেমন পারে না, এখানে কনফিডেন্স গ্রো করলে একটু ইনভেস্ট করা যায়, এখানে 20, 30, 50 হাজার টাকা ইজিলি ইনভেস্ট করা যায়। বাট ড্যাফোডিলে এটাও করা যায় না, ড্যাফোডিলে হয়তো
100 শক করে কিনলাম, 200 শক করে কিনলাম, এটা করা যায়। এই যে ডিফারেন্স, দুইটা শেয়ারেই কনফিডেন্স কাজ করতেছে, বাট দুইটা শেয়ারের পজিশন এক না, একটা বেড়ে গেছে, বাড়ার পরে আরো বাড়বে, আর একটা কেবল ইনিশিয়ালি বাড়তেছে। দুইটার স্টেজ, দুইটাই কনফিডেন্স গ্রো করছে, বাট অ্যালোকেশন, ফান্ড অ্যালোকেশনের ক্ষেত্রে এটা সিনসিয়ারলি নিতে হবে। রিস্ক ফ্যাক্টর, ড্যাফোডিলের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর অনেক বেশি, যেটা বিডিথায়ের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর নেই। পুয়াং সিরামিক্সের ক্ষেত্রে যদি রিস্ক ফ্যাক্টর ধরেন, খুবই রিস্ক ফ্যাক্টর কম, রিস্ক ফ্যাক্টরও বিবেচনায় নিয়ে ট্রেড করতে হবে। তো ঠিক আছে, তাহলে আজকে ওই যে টেক্সটাইল যে কয়টা ভালো হয়েছে, চলেন সাইহাম কট দেখে আসি। সাইড পাওয়ারটা আমার কাছে ছিল, আজকে প্রফিট টেক করে ফেলেছি। এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই প্রফিট হয়েছে। সাইহাম কট দেখে আসি। এই যে সাইহাম কটটা আজকে হঠাৎ করে মোটামুটি একটা আপ ট্রেন্ডে যাচ্ছে। এক্ষেত্রে ভলিউমটা খেয়াল করি, কোথায় ভলিউম আছে, ভলিউম কি হলো, ভলিউমটা এখনো খুব বেশি হয়নি, বাট স্যাম কট বাড়বে, কারণ নিচের থেকে অনেক নিচে, লোয়ার থেকে বাড়তেছে, তো যে ধরনের শেয়ার এইসব রেঞ্জ থেকে একদম মোটামুটি একটা পজিটিভ। দেখেন একটা হেড এন্ড শোল্ডারের প্যাটার্ন আছে, তাহলে হেড এন্ড শোল্ডারের প্যাটার্ন, শোল্ডার কোনটা, এইটা শোল্ডার কত, 21, তাইলে এখন আছে কত, 20 টাকা, 1 টাকার একটা গ্যাপ, বা এই যে 1.5 টাকার একটা গ্যাপ এখানে আছে, যদিও হেড এন্ড শোল্ডারও হয়, 1.5 টাকার একটা গ্যাপ আছে। বাট প্রতিটা ওয়েভে ওয়েভে দেখেন, এই যে হায়ার হাই, হায়ার হাই, হায়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার হাই, এইখানে কি হচ্ছে, এখানেও সে লোয়ার হাই। তো এখানেও একটা হায়ার হাই যদি তৈরি করে, দেখেন ওয়েভলেন্থ অনুযায়ী ও প্রতিবারই হায়ার হাই তৈরি করতেছে। তো এখানে যদি একটা হায়ার হাই তৈরি করে, তাহলে আরো বেশি বাড়তে পারে একটু সময় নিয়ে। আর যদি এই ধরনের শেয়ার 20-25 টাকায় চলে যায়, 25 টাকা 24 টাকা, তাহলে টেক্সটাইল ফুল গিয়ারে যাবে, ফুল লিডে চলে যাবে। এরপরে সায়াম কোটের পরে এমএল ডাইং আছে, এমএল ডাইংটা দেখে আসি চলুন। এমএল ডাইং আমার কোডে শুধুমাত্র অবজারভেশনের জন্য অনেক আগে আপনাদের বলেছিলাম, তখন কোন দিন বলেছিলাম ঠিক আমার ডেটটা খেয়াল নেই, কোনো একটা সময় আমি বলেছিলাম আপনাদের এমএল ডাইংটা, সেটা অনেক আগে বলেছিলাম, এখন না, কিন্তু ইদানিং না। এই যে এইখানে যেদিন ব্রেকআউটটা হয়, ওই দিন আমি অল্প করে 10টা না 20টা শেয়ার এন্ট্রি দিয়ে রেখেছিলাম, আজকে দেখি প্রফিট হয়ে গেছে এই 10টা 20টা শেয়ারই। এই যে এই কয়দিন পুরো এই বক্স আউটটা দেখেন, এই যে বক্স আউট, এই বক্স আউটটা যখন পুরোটা বক্স আউট করে বাড়লো, এমএল ডাইংটা খুবই ভালো শেয়ার, মানে ট্রেন্ড যদি ধরেন, এখন সবচেয়ে আমি বলবো যে এমএল ডাইং আপনি অবশ্যই করে কিছু হলেও নেবেন, এমএল ডাইংটা নেওয়া উচিত এখন। এমএল ডাইং আপনাদের সাজেস্ট করে দিলাম। এরপরে চলুন দেখে আসি মালেকটা, দেখে আসি মালেকের তো ইপিএস ভালো, সবসময় মালেক ভালো করে। এই যে মালেকটা নিতে পারেন, এখন নিলে 2 টাকা 1 টাকা 3 টাকা, 2 টাকা 1 টাকা 3 টাকা এরকম প্রফিটের জন্য শেয়ার নেবেন। একদম খুব বেশি প্রফিটের আশা এখন করে শেয়ার নেবেন না। তাহলে আজকে শেয়ারের সামারি করি চলুন। কোন কোন স্টক ভালো আছে, বিডিথাই যাদের আছে হোল্ড করবেন, নতুন করে এখনো নেওয়া যায়। ইটিএল যাদের আছে হোল্ড করবেন। ন্যাশনাল ফিড মিল আমি ট্র্যাকের বাইরে যাব না, যেহেতু টেক্সটাইল সেক্টর ভালো আছে, টেক্সটাইল সেক্টরে থাকবো। বিডিথাই যাদের আছে হোল্ড করুন, সাপোর্ট থেকে বের হয়ে যান। ডিএসএসএল নিতে পারেন, কিন্তু খুবই শর্ট, 1-1.5 টাকা প্রফিটের মধ্যে, অল্প প্রফিটে ম্যাচিউর ডেটে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। উত্তরা ফাইন্যান্স, আইপিডিসি এগুলা থেকে প্রফিট নিয়ে নেন। আইপিডিসি টেম্পার ঠিক আছে, বাট যেহেতু অনেক প্রফিট দিয়েছে, প্রফিট নিয়ে নেওয়াই ভালো। এরপরে আলহাজ টেক্সটা তো গোল্ডেন স্টকস, এইটাকে মোটামুটি খুবই গুরুত্বের সাথে নেবেন। আলহাজ টেক্সটা মানে 1 নাম্বার যদি ফার্স্ট প্রায়োরিটি দেয়, তাহলে আলহাজ, 2 নাম্বারে প্রায়োরিটি দিলে এই মুহূর্তে ডিএসএসএল, 3 নাম্বারে প্রায়োরিটি দিলে এমএল ডাইং, মানে সবই টেক্সটাইল আজকে সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে আজকে ডিএসএসএল, বিডিথাই এটা থাকবে, শুধুমাত্র একটা শেয়ার অ্যাড করব। কারোর মালিক পছন্দ হলে নিতে পারেন, আমি মালিক নিব না। আপনাদের জাস্ট 1-1.5 টাকা প্রফিটের জন্য শেয়ার নেবেন, এখন বেশি প্রফিট নেওয়া যাবে না। তো এই যে ডিএসএসএল, আলাস্টেক্স, আলাস্টেক্স একটু ভালো প্রফিট পাবেন, 124 টাকার একটা রেঞ্জ দেখালাম। এই মুহূর্তে সবচেয়ে বেস্ট স্টকস আলাস্টেক্স আপনাদের দিলাম।
2 নম্বরে বিডিফাই তো রানিং আছে। বিডিফাই এর পরে ডিএসএসএলটা, এটাও কিন্তু খুব বেশি প্রফিট পাবেন না, অল্প প্রফিটের জন্য 1-1.5 টাকা প্রফিটের জন্য শেয়ারটা নেবেন। এমএল ডাইংটা ঠিক আছে, এমএল ডাইংটা ভালো প্রফিট হতে পারে, কারণ এটা কন্টিনিউশন প্যাটার্নের মতো দেখা যাচ্ছে। এমএল ডাইংটা অল্প প্রফিট না, হয়তো বেশি প্রফিট দিতে পারে। তিন ধরনের ফিলোসফি দিয়ে আপনাদের সাজেস্ট করলাম। বিডিফাইটা যেহেতু রানিং শেয়ার, হোল্ড করেন, মালিক কিনলে ওই যে মাঝে মাঝে মালিক 7-8 টাকা প্রফিট দেয়, মাঝে মাঝে 1-2 টাকা প্রফিট দিয়ে আবার নিচের দিকে চলে যায়। তো মালিক নিলে, আর ফান্ড ফ্রি রাখার ব্যাপারে যে নির্দেশনা দিয়েছি সেগুলো একটু ফলো করবেন কেয়ারফুলি। আর একটা শেয়ার সম্পর্কে একটু বলি, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন। এই যে একটা শেয়ারের সম্পর্কে বলি, দেখেন বিডি সান লাইফটা নিয়ে একটু বলা জরুরি। এই জন্য বলা জরুরি, দেখেন এই যে আমাদের ইন্ডিকেটর এবং ইনফরমেশনের যে বায়াসনেস কাজ করেছে, এখানে দেখেন একটা মিসিং বায়াসনেস হয়েছে আমাদের। সেটা হলো আমার ক্ষেত্রে হয়েছে, জানি না কার হয়েছে। এই দিন যখন এই যে গ্রাফটা খারাপ হয় ঠিক 78-40, তখন আমি বলেছি সবাইকে যে 78-40-এর নিচে নেমে গেলে অবশ্যই শেয়ারটা সেল দিয়ে বের হবেন। বাট আমার কাছে আমার একটা বিশ্বস্ত সোর্স ছিল, সে বলেছে শেয়ারটা যখন আমরা বের হব তখন একটা বড় পার্টি নিয়ে আসে, যখন আমরা বের হব তখন আপনাকে আমরা জানাবো। কিন্তু ওরা আলটিমেটলি আজকে 75-এ বের হয়েছে, আমি কিন্তু ইনফরমেশনটা জানিই না। তো এই যে বিশ্বাস করে বায়াসনেস নিয়ে কোনো ট্রেড, এটা একটা লেসন, একটা বড় লেসন। ধরেন এখান থেকে 2-3 টাকা আমার কেনা 75-এ প্রফিট হয়েছিল, প্রফিটটা নেওয়া হয়নি, কিছু প্রফিট নিয়েছি। এই যে 85-86 এই লেভেলে, 82-80 এই লেভেলে কিছু প্রফিট নিয়েছি, কিন্তু মোস্ট অফ দ্য শেয়ার আমি এখানে রেখে দিয়েছি। এখন কিন্তু আমি বাজ না থামলে ওই যে বালিশ কোথায়, অলরেডি বালিশ আমার হাতেও রয়ে গেছে। তো এই বালিশটাকে আমি এখন কাকে দিব? বাজনা তো থেমে গেছে, আবার বাজনা শুরু হতে তো সময় লাগবে। এই যে 65-র আগে তো বাজনা মনে হয় না শুরু হবে, তাইলে কি আমি নিজেও আটকে গেলাম। আমার মিস্টেকটা কোথায়? আমি অনেক একজন ভালো অ্যানালিস্ট হয়েও আমি ইনফরমেশন বেসড বায়াস হয়ে গেলাম। বায়াস মিন্স কি? আমাকে বলেছে ভাই শেয়ারটা হিরো কিনেছে, আমার একদম কাছে পোর্টফোলিও আছে, যদি পোর্টফোলিও দেখতে চান আমি দেখাবো। স্বাভাবিকভাবেই তো মাঝে মাঝে হিরোর একটা বায়াসনেস মার্কেটে কাজ করে। তো এরা যে খুব ফাঁকিবাজ, এই ধরনের ট্রেডাররা, এই ধরনের ইনফরমাররা স্টোরি তৈরি করে যে ফাঁকি দেওয়ার জন্য, এই সানলাইট তার জ্বলন্ত উদাহরণ। তো আমি আজ থেকে কান ধরে তওবা করলাম যে ভবিষ্যতে কোনো ইনফরমেশন মার্কেট থেকে নিব না। একদম মার্কেটের ইনফরমেশন ছুঁড়ে ফেলবো, যখন আমার মেক সেন্স করবে যে অ্যানালাইসিস খারাপ হয়ে গেছে তখন সাথে সাথে সেল করে দিব। এই যে 78-এ সেল করলে যেটা আমার হতো, সেটা হচ্ছে যে আমি, আমার তাও প্রফিট থাকতো, হয়তো প্রফিট কম কম হতো। আমি এই শেয়ারটাতে 1 লক্ষ টাকা প্রফিট দেখেছি, বাট আমি প্রফিটটা নিতে পারি নাই। এখন আলটিমেটলি লস হয়ে শেয়ারটা আমার কাছে এই যে থেকে গেল। এটা একটা লেসন, মানে আমি এটাকে খারাপ চোখে দেখছি না, মানে এটাকে একটা লেসন হিসেবে নিচ্ছি আমি। আর আপনাদেরকে সাথে জিনিসটা শেয়ার করলাম এই জন্যই যে ইন্ডিকেটরটা ভালো বুঝলে কোনো ইনফরমেশন ছুঁড়ে ফেলা দরকার, বারবার বলে যে ইনফরমেশন ছুঁড়ে ফেলা দরকার। আমি যেহেতু ভালো অ্যানালাইসিস, এই যে এই দিনে আমি বুঝতে পেরেছি যে এই দিন শেয়ারটা, দেখেন বড় একটা রেড ক্যান্ডেল দিয়ে এই যে শেয়ারটা উপরে তুলে একটা কি করেছে, এটা একটা শুটিং স্টার দিয়েছে। এই দিনে আমি বুঝেছি যে শেয়ারটা আজকে বড় ধরনের ডিস্ট্রিবিউশন হলো। বাট ওনাদের যখন জিজ্ঞাসা করলাম ভাই শেয়ার কি হলো, বলে যে রাখেন রাখেন ভালো হবে। যেদিন নো ডিভিডেন্ড দিল সেদিন আমি জিজ্ঞাসা করলাম ভাই কি হবে, তো বললো রাখেন রাখেন শেয়ারটা বলছে ভালো হবে। এই যে রাখেন রাখেন শেয়ারটা ভালো হবে, এই নেচার, এই ধরনের স্টোরি তৈরি হতেই থাকে এই ধরনের শেয়ারে। তো আজ থেকে ইনফরমেশন ছুঁড়ে ফেলবো সব সময়। অ্যানালাইসিস যা বলবে সিদ্ধান্ত তাই নিতে হবে, অ্যানালাইসিসের বাইরে কোনো সিদ্ধান্ত নিব না, যেহেতু অ্যানালাইসিস দিয়েই মোটামুটি 90 থেকে 95% সিদ্ধান্ত মিট করাইতে পারি। সেই ক্ষেত্রে ইনফরমেশন আজ থেকে ছুঁড়ে ফেললাম। যা একটা এই মার্কেটে এই সিজনে শুধুমাত্র একটা ইনফরমেশন নিয়েছি, বাকি সব অ্যানালাইসিস। ডোমিনেজ প্রফিট করেছি অ্যানালাইসিস থেকে, ড্যাফোডিল প্রফিট করেছে অ্যানালাইসিস থেকে, এশিয়াটিক ল্যাব প্রফিট করেছে অ্যানালাইসিস থেকে, আইপিডিসি প্রফিট করলাম। তারপরে এর মধ্যে
ফার্স্ট প্রাইম প্রফিট করলাম, অনেকগুলা শেয়ার, ট্রেন্ডি যত কয়টা শেয়ার ছিল সবগুলা প্রফিট করেছি। এর মধ্যে সানলাইফ অবশ্য আগের টার্মে একবার প্রফিট করেছি, সেটা হচ্ছে যে 60 টাকা কিনে একবার 70 টাকা 10 টাকা প্রফিট ছিল। সেই অর্থে সানলাইফে এখন লস নেই, কিন্তু এই যে ইনফরমেশন নিয়ে যে কোথায় আমি বায়াসনেসটা হয়েছে এই যে 78-40-এ, ভাই রাখেন রাখেন ভাই রাখেন ভালো হবে, ওরা শেয়ারটা ছাড়ে নাই। আজকে যখন ছাড়ছে আমাকে ইনফরমেশনই দেয় নাই। এই যে ইনফরমেশনের তো আমার দরকার নেই, আমি তো এইখানে ছাড়তে চাইছিলাম, কিন্তু আমাকে বলছে ভাই শেয়ারটা রাখেন। যেহেতু ওদের হাউজেই আমার পোর্টফোলিওটা, আমি আসলে ওদের বিশ্বস্ততা নষ্ট করতে চাই না। যেহেতু ওদের কথা অনুযায়ী শেয়ারটা নিয়েছিলাম, ওদের বিশ্বস্ততা নষ্ট করতে চাই না। ভবিষ্যতে ওদের কথায় আর কোনো শেয়ার আমি কখনো কিনবো না। এটা হচ্ছে যে আমার নিজস্ব একটা লেসন হলো। প্রতিটা জিনিস যেখানে ঠকবো সেখানে শেখার আছে। আজকে জাস্ট এই সিজনের টোটাল সবগুলো প্রফিট পেয়েছে এই একটা শেয়ার একটু কেমন তেমন আছে। আমি কিন্তু মনোস্কুলেও একবার প্রফিট পাইলাম অল্প, এই যে 103-এর থেকে 115-16-তে কিনছি, আজকে আবার মনোস্কুল কালেকশন করলাম। এরকম এই সিজনে অনেক শেয়ার প্রফিট নিয়েছি। ইন্স্যুরেন্স থেকে কয়েকটা ইন্স্যুরেন্স থেকে প্রফিট করেছি, ছোট ছোট কম বেশি, কিন্তু কিছু কিছু সেই শেয়ার থেকে অনেক। ওটাই একটা মাত্র শেয়ারের ক্ষেত্রে ডিফারেন্ট ঘটনা ঘটলো। ঘটনা কেন? এই যে ইনফরমেশন, ইনফরমেশন ভেরি ব্যাড, এটা তার জ্বলন্ত উদাহরণ। তো আজকে ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে অবশ্যই সাথে থাকবেন। আর সানলাইফের ক্ষেত্রে আপনারা যারা এখনো আটকে আছেন তাদের জন্য ডিসিশন কি দেব, আমি নিজেই শেয়ারটা নিয়ে আসি। তবে যেটা দেখলাম সেটা হচ্ছে কি, যে দেখেন আজকে সেল প্রেসার আছে কিন্তু ভলিউম খুব কম। তার মানে কি, সেল প্রেসার যা হওয়ার হয়ে গেছে। এখন কিন্তু ইন্ডিকেটর যদি মানি, সেল প্রেসার প্রায় শেষের দিকে। এখানে এসে 72-20-এ একটা সাপোর্ট আছে, এটাও যদি ভেঙে যায় তাহলে 63 একটা সাপোর্ট, এটা ভেঙে গেলে সেল দিতে হবে। আর এটা যদি না ভাঙে, এখান থেকে একটা এম আকৃতির একটা গ্রাফ হয়ে ছোট ছোট করে সুযোগ দিয়ে আবার এই যে এখানে 80-82 টাকা লেভেলে এসে একটা যদি সুযোগ দেয়, বের হয়ে যেতে হবে। আর যদি এটা ভেঙে যায় তাহলে 63-তে ইয়ে হবে। তো হেড এন্ড শোল্ডারের একটা প্যাটার্ন আছে, সেটাও মানতে পারে, কিন্তু এখানে সবকিছুর বাইরে যেটা নো ডিভিডেন্ড দিয়েছে, এটা হচ্ছে এই শেয়ারের সবচেয়ে নেগেটিভ ইস্যু। এইটা মাথায় রেখে সবাই সিদ্ধান্ত নেবেন। সবাই ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই, শুভরাত্রি। রাত্রে লাইভ থাকবে আপনাদের জন্য, সবগুলা স্টক দেখাবো। এখন কিন্তু মার্কেট খারাপ থাকা অবস্থায় সবগুলা স্টক সম্পর্কে দেখা খুবই জরুরি। আজকে পুরো ভিডিও দেখবেন, 1 ঘন্টা লাইভ করব এবং 1 ঘন্টা সময় নিয়ে 11টা থেকে 12টা অথবা 12টা থেকে 1টা সময় নিয়ে লাইভ করব এবং পুরো সময়টা আপনাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।